পাবলিক পরীক্ষায় পরিবর্তনের হাওয়া। এসএসসি এইচএসসিতে সব বোর্ডের প্রশ্নপত্র হবে অভিন্ন। লটারির বদলে প্রথম শ্রেণীর ভর্তিতে নামমাত্র পরীক্ষা। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। ক্লাস 1-এর ব্যাপারে একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব। স্বাগত জানালেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ইতিবাচক বললেও সিদ্ধান্তে তাড়াহুড়োর সমালোচনা শিক্ষাবিদের। পুরো বোর্ডে হিসাব করার জন্য একটা প্রশ্নই যথেষ্ট, ভিন্ন না দেওয়াটা ভালো। সারা বাংলাদেশে একই প্রশ্ন হয়, তাহলে মেধাটা যাচাই হবে। যে বোর্ডে প্রশ্ন কঠিন হচ্ছে ওই বোর্ডের বাচ্চারা পিছিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে অভিন্ন প্রশ্নটা ভালো হয়। তো আমাদের দুর্বল শিক্ষার্থীদের কথাও ভাবতে হবে। একটা প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া যায়, সেটা উত্তম এবং সেটা ইতিবাচক। এইবারের জন্য এটা আমি মনে করি যে খুব চটজলদি হয়ে গেল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাইতি পরীক্ষায় ব্রাজিল একাদশে পরিবর্তনের আভাস। দ্বিতীয় রাউন্ডের জন্য নিজেকে প্রস্তুত করছেন নেইমার। রোনালদোর খেলা নিয়ে হতাশ পর্তুগাল সমর্থকরা। রাজধানী ঘিরে হবে রিং ও রেডিয়াল রোড। কমবে যানজট, বাঁচবে সময়। বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার। রিজার্ভ চুরিকাণ্ডে সাবেক গভর্নর আতাউর সহ দেশি বিদেশি 64 ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা। চার্জশিটের খসড়া প্রস্তুত সিআইডির। কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি। পুশিন ঘিরে সীমান্তে কমছে না উত্তেজনা। 5 দিন ধরে কুড়িগ্রামের শূন্যরেখায় 9 জন। চাঁপাইনবাবগঞ্জে নদীপথে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ। বিজেপির সঙ্গে পাহারায় স্থানীয়রাও। এবং যুদ্ধবন্ধে 14 শর্তে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সমঝোতা চুক্তি সই। খুলছে হরমুজ, উঠছে নিষেধাজ্ঞা। ওয়াশিংটনের বিরুদ্ধে বিজয় ঘোষণা তেহরানের। দেশের সব শিক্ষা বোর্ডে এখন থেকে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্রে। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এর মাধ্যমে বোর্ডগুলোর প্রতিযোগিতা কমে আসবে। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এহসানুল হক মিলন আরও জানান, প্রথম শ্রেণীতে লটারি নয়, ভর্তি হতে দিতে হবে পরীক্ষা। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে প্রতি বছর অনুষ্ঠিত হয় পাবলিক পরীক্ষা। এতে আলাদা প্রশ্নপত্রের পাশাপাশি প্রতিটি বোর্ডে থাকে একাধিক প্রশ্নের সেট। ভালো ফল করার জন্য রীতিমতো প্রতিযোগিতার দৌড়ে নামে বোর্ডগুলো। ভিন্ন ভিন্ন প্রশ্নের বদলে এখন থেকে সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্ন পদ্ধতির দিকে যাচ্ছে সরকার। সেই সিদ্ধান্ত জানালেন খোদ শিক্ষামন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এখন থেকে সব পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এতে করে বোর্ডগুলোর মধ্যে অযৌক্তিক প্রতিযোগিতা কমবে বলেও মন্তব্য করেন তিনি। এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না। অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি, সেটা তো আমাদের কোশ্চেন ব্যাংকে চলে যায়। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। এদিকে সরকারি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা কার্যকর হবে 2028 শিক্ষাবর্ষ থেকে। এ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হলেও মন্ত্রীর আশ্বাস, পরীক্ষা নিয়ে ভীতির কিছু নেই। ক্লাস 1-এর ব্যাপারে আমরা বলেছি ভর্তি পরীক্ষা একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব। ক্যাচমেন্ট এরিয়া প্লাস পরীক্ষা দুইটাকে সমন্বয় সাধন করে করব। এমন কোনো পরীক্ষা আমরা দিব না যে নিউরো সায়েন্স বানানোর জন্য আমরা ক্লাস 1-এর ছেলেমেয়েদের পরীক্ষা দিচ্ছি। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ তৈরিতে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি নামে যুক্ত হবে দুটি নতুন বিষয়। তাদেরকে যেন দক্ষ, যোগ্য এবং কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমরা আমাদের এডুকেশন কারিকুলামকে ঢেলে সাজাচ্ছি। ক্লাস 6 থেকে আমরা আরো দুটো নতুন সাবজেক্ট শুরু করতে চাইছি। পুঁথিগত শিক্ষাকে পেরিয়ে একসাথে আমাদের শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে বিদ্যা অর্জন করবে। আগামী 20 জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এই আয়োজন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা একটি উদ্যোগ নিচ্ছি। প্রসূন আশিস, সময় সংবাদ।
ঢাকা। সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে ইতিবাচক বললেও সিদ্ধান্তে তাড়াহুড়োর সমালোচনা করেছেন শিক্ষাবিদরা। এদিকে প্রথম শ্রেণীতে স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক বলছেন শিক্ষাবিদ। 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী 2রা জুলাই। শিক্ষার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এরই মধ্যে এলো নতুন সিদ্ধান্ত। এবার সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানালেও অনেকেই আবার জানিয়েছেন শঙ্কার কথা। কোনো বোর্ডের কোশ্চেন অনেক বেশি ইজি হতো, কোনো বোর্ডের কোশ্চেন অনেক বেশি হার্ড হতো, দিয়ে স্টুডেন্টদের ভিতরে ঝামেলা হতো। এখন এটা হবে না, তবে সব বোর্ডে একই কোশ্চেন করলে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদিও সব বোর্ডে একই প্রশ্ন হয়, যদি আমরা প্রশ্নগুলো সলিউশন করতে যাই তাহলে হয়তো আমাদের মেধা বা নলেজে অনেক ক্যাচ করতে পারবো এবং সেগুলো আমরা সহজ পদ্ধতিতে লিখতে পারবো। কোনো বোর্ডে প্রশ্ন বেশি কঠিন হয়, কোনো বোর্ডে বেশি সহজ হয়। তো যেই বোর্ডে প্রশ্ন সহজ হয় ওই বোর্ডে স্টুডেন্টরা A+ বেশি পাচ্ছে, যে বোর্ডে প্রশ্ন কঠিন হচ্ছে ওই বোর্ডের বাচ্চারা পিছিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে আমার মনে হয় এটা মোটামুটি অভিন্ন প্রশ্নটা ভালো হয়। মেধার মূল্যায়ন যদি বলতে চাই, অবশ্যই অভিন্ন হলে সবচেয়ে উপযুক্ত। আর যদি বলা হয় যে প্রশাসনিকভাবে এটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা, সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে। 2 সপ্তাহেরও কম সময় পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। কেন্দ্রীয়ভাবে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে স্বচ্ছ ব্যবস্থাপনায় জোর দেওয়ার পরামর্শ শিক্ষাবিদের। সারা বাংলাদেশের জন্য একটা প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া যায়, সেটা উত্তম এবং সেটা ইতিবাচক। কারণ হলো আমাদের সকল শিক্ষার্থী তখন লার্নিং আউটকাম একই মাত্রায় অর্জন করবার যে প্রচেষ্টা আমাদের থাকবে, সারা বাংলাদেশের সকল শিক্ষক, সকল প্রতিষ্ঠান সেদিকে ঝুঁকে যাবে। কিন্তু এইবারের জন্য এটা আমি মনে করি যে খুব চটজলদি হয়ে গেল। তবে সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক বলছেন শিক্ষাবিদ। তার মতে এর ফলে কোচিং সেন্টারের মালিকরা উৎসাহিত হবে। প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত কোনোভাবে সায়েন্টিফিক না। এটা অবশ্যই আমাদের অভিভাবকদের উপর এক ধরনের মানসিক চাপ ক্রিয়েট করবে, আমাদের শিক্ষার্থীদের উপরেও চাপ ক্রিয়েট করবে। এবং সবচেয়ে বড় যে অসুবিধাটা সেগুলো কোচিং সেন্টারের বিপক্ষেই কিন্তু আমাদের বর্তমান প্রশাসন বা বর্তমান শিক্ষা নীতি নির্ধারকেরা। সুতরাং সেখানে কিন্তু আবার আমরা এই কোচিং সেন্টারকেই কিন্তু আমরা উৎসাহিত করব। লটারি কিংবা পরীক্ষা, 2 পদ্ধতি বাদ দিয়ে ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিতে প্রথম শ্রেণীতে ভর্তি পদ্ধতি চালুর পরামর্শ শিক্ষাবিদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। শনিবার হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের একাদশে আসছে একাধিক পরিবর্তন। জয় ফেরার লক্ষ্যে দলে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার আভাস দিয়েছেন কার্লো অ্যানচেলোত্তি। দলের সঙ্গে অনুশীলন শুরু করায় নেইমারকে নিয়ে নির্ভর কোচ। তাকে পর্যবেক্ষণে রেখেছে ব্রাজিলের মেডিকেল টিম। নিজেকে সেরা ছন্দে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা করছেন নেইমার। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে মাঠে নামার আগে পাহাড় সমান চাপ কার্লো অ্যানচেলোত্তির কাঁধে। হেক্সা শিরোপার মিশনে নেমে কাতার বিশ্বকাপের বিষয় মরক্কোর সঙ্গে জ্বলে উঠতে পারেনি সেলেসাও। প্রশ্নবিদ্ধ ফুটবলারদের পারফরম্যান্স। 2002 সালে সবশেষ দ্য গ্রেটেস্ট শো অন আর্থের শিরোপা জয় করা ব্রাজিলের সামনে 24 বছরের শিরোপার আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে ছন্দপতনের পর হাইতি পরীক্ষা নিয়ে কঠোর অবস্থানে কোচ। অনুশীলনের খুঁটিনাটি নিয়ে রাখছেন কড়া গোপনীয়তা। সি গ্রুপের পয়েন্ট টেবিলে স্কটল্যান্ড, মরক্কোর পর 3-এ আছে সেলেসাও। ফিলাডেলফিয়ায় হাইতি ম্যাচের একাদশে একাধিক পরিবর্তনের আভাস মিলেছে তার অনুশীলনের ধরনে। রক্ষণে ইবানিয়েজের জায়গায় দানিলো এবং মাঝমাঠে লুকাস পাকেতার বদলে লুইস হেনরিককে দেখা যেতে পারে শুরুর একাদশে। বাম উরুতে চোট রয়েছে গ্যাব্রিয়েল মাগালহায়েসের। এছাড়াও মরক্কো ম্যাচের পর পায়ে ফোস্কা পড়ায় হালকা অনুশীলন করেছেন রাফিনিয়া। এই 2 গুরুত্বপূর্ণ ফুটবলারকে নিয়ে সতর্ক ব্রাজিল। তাদের জায়গায় অনুশীলনে লিও পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে দেখা গেলেও শেষ পর্যন্ত মূল একাদশে পরিবর্তন নাও আনতে পারেন অ্যানচেলোত্তি। মাঝমাঠেও রয়েছে কিছু অনিশ্চয়তা। সবশেষ অনুশীলনে ফ্যাবিনিওকে ব্রুনো গিমারেসের পাশে খেলানো হয়েছে। তবে কোচের আস্থাভাজন ক্যাসেমিরো দলে ফিরতে পারেন। মরক্কোর বিপক্ষে হলুদ কার্ড পাওয়ার পর বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়েছিল। আক্রমণে ইগোর থিয়াগো ও ম্যাথিউস কুনিয়ার মধ্যে লড়াই চলছে। অনুশীলনে ইগোর থিয়াগোকে প্রথম একাদশে দেখা গেল চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগের দিন নেবেন অ্যানচেলোত্তি। আক্রমণ ভাগের গুরুদায়িত্ব ভিনির ওপরেই থাকছে যথারীতি।
দলে যোগ দিলেও হালকা অনুশীলন করেছেন নেইমার। কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে রানিং আর ফিটনেসের উন্নতিতে কাজ করেছেন তিনি। তাকে পর্যবেক্ষণে রেখেছে মেডিকেল টিম। নকআউটের কঠিন পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন দলের সেরা তারকা। পারভিন আক্তার, সময় সংবাদ। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় এসএসএফকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আর্থসামাজিক অবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের যুগে সর্বাধুনিক প্রযুক্তিতে পিছিয়ে থাকার সুযোগ নেই। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। জনসভা এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে সরকার প্রধানের নিরাপত্তা ও নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্যে ভারসাম্য রক্ষায় এসএসএফকে কৌশলী হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার কড়াকড়ি যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিকদের জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা। এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করেই এসএসএফকে তাদের নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। সন্ধ্যার সময় আরো থাকছে। খুলনায় গৃহকর্মীকে নির্যাতনে অভিযুক্ত পুলিশ দম্পতি গ্রেফতার। দৃষ্টান্তমূলক বিচার দাবি পরিবারের। ভুক্তভোগী খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। একমাত্র আরএফএল গ্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। যানজট মুক্ত নগরী গড়ে তুলতে রাজধানী ঢাকাকে ঘিরে রিং রোড ও 15টি রেডিয়াল রোডের পরিকল্পনা করছে সরকার। এতে কমবে যানবাহনের চাপ, বাঁচবে সময়, বাড়বে অর্থনীতির গতি। বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোগ বাস্তবায়ন হলে অভ্যন্তরীণ ও আন্তনগর যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। 2.5 কোটি মানুষের শহর রাজধানী ঢাকা। যানজট যার নিত্যসঙ্গী। এখানকার সড়ক যেন গড়ে উঠেছে পরিকল্পনার চেয়ে প্রয়োজনের তাগিদে। বেসরকারি গবেষণা সংস্থা ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ বলছে, এই নগরীতে প্রতিদিন যানজট কেড়ে নেয় প্রায় 82 লাখ কর্মঘণ্টা। নগরীর যানজট নিরসনে এবার রাজধানীকে ঘিরে রিং রোড ও 15টি রেডিয়াল রোড নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন। রিং রোড হলো বৃত্তাকার সড়ক বা একাধিক সড়কের সমষ্টি, যার মাধ্যমে এড়ানো সম্ভব নগরীর ভেতরকার যানজট। ঢাকার তীব্র যানজট কমাতে গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত 12 কিলোমিটার দীর্ঘ 8 লেনের একটি ইনার সার্কুলার রিং রোড নির্মাণাধীন। এটি গাবতলী থেকে হাজারীবাগ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহনগুলোকে আর মূল শহরের ভেতরে ঢুকতে হবে না। শুধু তাই নয়, আউটার রিং রোড ধারণাকে বিস্তৃত করে রাজধানীকে ঘিরে 15টি রেডিয়াল রোডের পরিকল্পনা করছে সরকার, যেগুলোর মধ্যে রয়েছে আফতাবনগর, ডেমরা, আশকোনা, দিয়াবাড়ি, বিরুলিয়া, আশুলিয়া, বছিলা, মাওয়া মহাসড়ক, পূর্বাচল ও মাদানী এভিনিউ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ করিডর। সরকারের নতুন এ উদ্যোগে আশার আলো দেখছেন নগরবাসী। আমার মনে হয় এতে অনেকটা যানজট কমবে। যত দ্রুত কাজটা হয় তত আমাদের একটু সুবিধা হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সড়ক নয়, এর সঙ্গে গণপরিবহন, আবাসন ও ভূমি ব্যবস্থাপনার সমন্বিত পরিকল্পনা নিতে হবে। রিং রোড, রেডিয়াল রোড যাই করি কেন, সেটা যেন ভবিষ্যতে ফাংশনাল থাকে এবং নতুন করে যেন চাপ তৈরি না করে, সেদিকেও খেয়াল করতে হবে। রাজধানীর জন্য রিং রোড ও রেডিয়াল রোড প্রকল্পকে ভবিষ্যতের গেম চেঞ্জার দেখছে সরকার। তবে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতি ধাপে স্বচ্ছতা ও সমন্বয় নির্ধারণ করবে প্রকল্পটির সাফল্য, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
তিলোত্তমা নগরী ঢাকার সাধারণ মানুষের দিনের অধিকাংশ সময় কেটে যায় সড়কেই। যানজটের কারণে ব্যাহত হয় মূল্যবান কর্মঘণ্টা, থেমে থাকে দেশের অর্থনীতির চাকা। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই বদলে দেয়া সম্ভব ঢাকার ট্রাফিক মানচিত্র। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার। 2 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে এই কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল ইসলাম। তিনি জানান, পদ্মা রেল সেতুর পিলারের পাশ থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া নকশারি অংশ। এতে মূল স্থাপনা ঝুঁকিতে পড়বে না। মাটি কোথাও বিক্রি করা হয়নি বলেও জানান মন্ত্রী। এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ, যদিও দেরি হওয়ার ফলে এখন সেটাকে মনে হচ্ছে মূল স্থাপনা জন্য ঝুঁকি হয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে মাটি সরানো হচ্ছে। এটা হলো আসল জায়গা। বাস স্ট্যান্ডগুলি 2 থেকে 2.5 বছরের মধ্যে, গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীরটা হচ্ছে উত্তরা আবদুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা চলে যাবে, কাজপুরে চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হচ্ছে। দেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি রিজার্ভ চুরির ঘটনায় 10 বছরের বেশি সময় তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। এরই মধ্যে ফিলিপিন্স, ভারত, শ্রীলঙ্কা ও চীনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা মিলেছে। তদন্ত কর্মকর্তা জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পরামর্শ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তদন্তের খসড়া অভিযোগপত্র প্রস্তুত হওয়ায় স্বস্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাঁচ দিন ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 5 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াহীন সীমান্তে নদীপথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা। কুড়িগ্রামের রৌমারীর শূন্যরেখায় কাটছে মানবেতর জীবন। বৃহস্পতিবার গয়টাপাড়া সীমান্তে শূন্যরেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 2 যুবক। পাশের বন্ধুরচর সীমান্তে পুশিন চেষ্টার শিকার আরও 3 যুবক, তাদের অবস্থানও এখন শূন্যরেখায়। এদিকে বাংলাদেশে ভারতীয় বাহিনী ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিতে কঠোর অবস্থানে বিজিবি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। 2 জন যা আছে এখানে, সে 2 জনের অবস্থা খুবই খারাপ। কষ্ট, দুর্দশা, ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাত হইতেছে, তার মধ্যে তারা এইভাবে কষ্ট করে আছে। তাদের যে কোনো একটা হিতহিত করা দরকার। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে নদী পথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। বুধবার রাতেও বিভীষণ সীমান্তে কয়েকজন নারী পুরুষকে জড়ো করলে স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধায় ফিরিয়ে নেওয়া হয়। জেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত এলাকায় যদি কোনো অপরিচিত নাগরিককে দেখেন, তাহলে বিজিবি ক্যাম্পে খবর দিবেন, না হলে আটক করবেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। খুলনায় পুলিশ দম্পতির বাসায় গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সোনাডাঙ্গা থানার কর্মরত এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে। সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন পুলিশ দম্পতি সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রের ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করত মিলন দাস। বুধবার দুপুরে স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান গরম কড়াই দিয়ে কিশোরের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়া হচ্ছে। অভিযুক্ত পুলিশ দম্পতি সঞ্জয় ও পপি রানীকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 1 ঘন্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় খুলনা নগরী তলিয়ে গুরুত্বপূর্ণ সড়ক। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দুপুর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। নগরের রয়্যাল মোড়, পিটিআই মোড়, রূপসাঘাট এলাকা, দৌলতপুর, বয়রা, মুচগন্ডি সহ বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি জমে।
অনেক যানবাহন পানিতে আটকা পড়ে বিকল হয়ে যায়। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ইরান ঐতিহাসিক চুক্তি হয়েছে। সই করেছেন দুদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। বুধবার ফ্রান্সের ভার্সাইয়ে সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানও। এর মধ্য দিয়ে শিগগিরই খুলছে হরমুজ প্রণালী, উঠে যাবে মার্কিন নৌ অবরোধ। চুক্তির 14 শর্তের অন্যতম পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, আর তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করেছে তেহরান। বিশ্বকাপে মেসি, এমবাপ্পে, হালান্ড আলো ছড়ালেও ব্যর্থ হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ম্যাচে মাঠে নেমে রেকর্ড বুকে নাম লেখালেও রোনালদোর পারফরমেন্স হতাশ করেছে সমর্থক ও নেটিজেনদের। গোল করলেই 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হওয়ার সুযোগ ছিল পর্তুগাল স্টারের সামনে। তবে মুদ্রার ওপিঠ দেখলেন রোনালদো। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা 10 ম্যাচে স্কোর করতে না পারার লজ্জায় ডুবলেন CR7। শুধু ভক্ত সমর্থকরাই নন, ফক্স স্পোর্টসে বিশ্লেষণ করতে গিয়ে তাকে নিয়ে সমালোচনা করেছেন সাবেক ফরাসি তারকা থিয়েরি অরি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাবলিক পরীক্ষায় পরিবর্তনের হাওয়া। এসএসসি, এইচএসসি সব বোর্ডের প্রশ্ন হবে অভিন্ন। জুলাই থেকে কার্যকর। প্রথম শ্রেণীর ভর্তিতে থাকবে না লটারি। নিরাপত্তায় কড়াকড়ি যেন সরকার প্রধানকে মানুষ থেকে দূরে ঠেলে না দেয় এসএসএফকে প্রধানমন্ত্রী। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার নির্দেশ। এবং হাইতি পরীক্ষায় ব্রাজিল একাদশে পরিবর্তনের আভাস। দ্বিতীয় রাউন্ডের জন্য নিজেকে প্রস্তুত করছেন নেইমার। রোনালদোর খেলা নিয়ে হতাশ পর্তুগাল সমর্থকরা। এ ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।